আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক রাষ্ট্র ও ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন সহ 5 অধ্যায়ের নির্বাচনী ইশতেহার ঘোষণা বিএনপির। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে তারেক রহমান। যারা কর্মীদের দুর্নীতি ঠেকাতে পারে না তারা রাষ্ট্র কিভাবে সামলাবে, প্রশ্ন শফিকুর রহমানের। বিজয়ী হয়ে 54 বছরের ফ্যাসিবাদ আর দুঃশাসন থেকে জনগণকে মুক্তি দেবে জামাত। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরতদের সাথে দফায় দফায় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অন্তত 30। সবাইকে দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান সরকারের। 5 আগস্টের পর যারা চাঁদাবাজি, দখল বাণিজ্য করেছে, নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ। সাভারের জনসভায় নাহিদ ইসলাম। এবং ভোটের আর মাত্র 6 দিন বাকি, শেষ মুহূর্তে প্রার্থী সমর্থকদের দৌড়ঝাঁপ, প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের জন্য কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টি সহ 9 দফা অঙ্গীকার করে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর সোনারগাঁও হোটেলে দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি, এই 5টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি আরো বলেন, যে কোনো মূল্যে দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ইশতেহার শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী 5 বছর বিএনপি বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিতে চায় সেই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরতে গণমাধ্যমের সামনে দলের চেয়ারম্যান তারেক রহমান। হোটেল সোনারগাঁয়ে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তারেক রহমান বলেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মাধ্যমে গণতন্ত্র, সুশাসন নিশ্চিত করা হবে। স্বৈরাচারের সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। আগামী 12 তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বাধিকার, সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা: দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব। দলীয় প্রধানের দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো ইশতেহার তুলে ধরতে গিয়ে তিনি বলেন, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন করাই হবে বিএনপির অন্যতম লক্ষ্য। 20 কোটি মানুষের দেশ ঢাকা থেকে আমরা কখনোই সার্বিকভাবে দেশের উন্নয়ন করতে সক্ষম হব না। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি, জবাবদিহিতা তৈরি করতে পারি। অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, সেখানে নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। বিগত ফ্যাসিবাদী সরকার দুর্নীতি, দুঃশাসনের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে অভিযোগ করে তারেক রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে হবে। অর্থনীতির গণতন্ত্রায়ন, বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠান সংস্কার, শিল্প খাত ও সৃজনশীল অর্থনীতির উন্নয়ন, সেবা খাত, বিদ্যুৎ জ্বালানি, পরিবহন খাত, আইসিটি, রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনা, ব্যাংকিং খাতকে যে কোনোভাবে হোক রাজনৈতিক হস্তক্ষেপের মুক্ত করে দিতে হবে। দীর্ঘ উপস্থাপনায় গুরুত্বপূর্ণ প্রতিটি খাতের সমস্যা তুলে ধরে বিএনপি প্রধান বলেন, অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। ইশতেহারে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি সব বিষয়ই বিএনপির পরিকল্পনা তুলে ধরা হয়। ধর্ম যার যার রাষ্ট্র সভা, আমরা এইভাবেই বিষয়টিকে দেখি। আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করে যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে
নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বর্তন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকারের কথাও ইশতেহারে ঘোষণা করেন বিএনপি প্রধান তারেক রহমান। যে ঘটনার ভিতর দিয়ে, যে বিভীষিকার ভিতর দিয়ে বিএনপি গিয়েছে, এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না। এবং সেই জন্যই যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। দীর্ঘ বক্তব্যের ইতি টানতে গিয়ে তারেক রহমান বলেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারবে, সবার আগে বাংলাদেশ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। 12 ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের মাধ্যমে 54 বছরের ফ্যাসিবাদ আর দুঃশাসন থেকে দেশের মানুষকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা দেশের মানুষের উপর জুলুম করছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। দক্ষিণবঙ্গের 5টি জেলায় জামায়াত ইসলামী ও 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় এসব কথা বলেন তিনি। জানান, ক্ষমতায় এলে দুর্নীতি আর চাঁদাবাজি শক্ত হাতে দমন করবে জামায়াতে ইসলামী। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। এখন যে দেশে আমার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আরশি কলেজ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সুযোগ আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এ সময় তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার মেনে নেবে না জনগণ। যারা নিজের দল সামলাতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে, এমন প্রশ্নও রাখেন তিনি। রাঘব বুয়াল, গডফাদার, মাফিয়া এরা থাকবে আইনের দরাছোঁয়ার বাইরে, আর ওই যারা সিসকাচুর তাদেরকে আনবেন আপনি আইনের আওতায় শাস্তি দেবেন, এটা চরম অন্যায়। এ সময় শেখ মুজিবুর রহমানকে নিয়েও কথা বলেন জামায়াতের আমির। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু 11 দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না। এরপর পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। আল্লামা দিলদার হোসেন সাঈদের কলিজার টুকরা তার দ্বিতীয় সন্তান শামীম সাঈদের হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। এ সময় ক্ষমতায় এলে স্বাধীনতা পরবর্তী 54 বছরের দুঃশাসন আর দুর্নীতির সংস্কৃতি পরিবর্তনের প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। বাংলাদেশ 54 বছরে বেইনসাফিতে ভরে গেছে, যার কারণে ভয়াবহ ইনকিলাবি হয়ে এবারকার নির্বাচনের সুযোগ পায় লড়াই করার জন্য। তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে দুর্নীতি চাঁদাবাজি দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করবে জামাত। জুলাই যারা আন্দোলন করে, সংগ্রাম করে, বুক চিতিয়ে, জীবন দিয়ে, পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে, তাদের কারো লাশ, কারো রক্ত আমাদের হাতের উপরে, ঘাড়ের উপরে। এই ভার আমাদেরকে বহন করতে হবে, এই আমানত আমাদেরকে আদায় করতে হবে। তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ করতে হবে। ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে বলেও জানান শফিকুর রহমান। মানুষের দুঃখ কষ্টকে বুকে ধারণ করে ন্যায়ের পথে অটল থেকে সারা দেশে ছুটে চলেছেন ডাক্তার শফিকুর রহমান। নিপীড়িত মানুষের আর্তনাদকে শক্তিতে রূপ দিয়ে পরিবর্তনের স্বপ্ন নিয়ে শোনাচ্ছেন মুক্তির ডাক, দেখাচ্ছেন আলোর পথ। এরপর নড়াইল, ফরিদপুর ও বোয়ালমারী নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ফরিদপুর। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরতদের উপর হামলার প্রতিবাদে চলা কর্মসূচিতে রাতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ মোড় ও আশপাশের এলাকা। এর আগে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ অনেকেই আহত হয়। রাতে আহত জাবের এক ভিডিও বার্তায় অভিযোগ করে বলেন, বর্তমান প্রশাসন অন্তর্বর্তী সরকারের কথায় চলছে না।
একজন মানুষকে আমি ভিডিওতে দেখেছি 30 থেকে 32টা বাড়ি দিয়েছে, যতক্ষণ পর্যন্ত সে ওইখান থেকে নিরাপদ দূরত্বে না যাইতে পারছে ততক্ষণ পর্যন্ত একজনের পরে আরেকজন তাকে আঘাত করতেই ছিল। ব্যাপার যেটা করতেছে সেটা হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে যে এই প্রশাসন এখন আর অন্তর্বর্তীকালীন সরকারের কথায় চলে না। এই প্রশাসনকে কেউ নিয়ন্ত্রণ করছে, সেই নিয়ন্ত্রক কারা সেটা বাংলাদেশের জনগণের কাছে সরকারকে জানাতে হবে। রাজনৈতিক দলগুলো থেকে এই আক্রমণের ঘটনার ব্যাপারে প্রচন্ড উল্লাস প্রকাশ করা হচ্ছে, আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই, এই 12 তারিখ ভোটের মধ্য দিয়ে তাদেরকে আপনাদের একটা স্পষ্ট বার্তা জানান দেওয়ার সুযোগ রয়েছে। এর আগে বিকেলে শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনরতদের উপর পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ 30 জন বেশি কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে বিপ্লবী উদ্যানের 2 নং গেটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ 30 জন আহত হয়েছে বলে জানা গেছে। ইনকিলাব মঞ্চের আহত সদস্যদের ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, 5 আগস্টের পর এমন আক্রমণ জাতি আশা করে না। যারা উস্কানি দিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ইনকিলাব মঞ্চের নেতা এবং কর্মীদের উপর সরকারের পেটোয়া বাহিনী হামলা করেছে, বেধড়ক পিটিয়েছে, তাদের উপর মারাত্মক অত্যাচার করেছে। শরীফ ওসমান হাদীর জায়গাতে এখন যে আছে তাদের ভারপ্রাপ্ত আহ্বায়ক জাবের, সে গুলিবিদ্ধ হয়েছে। আমি অনেককেই দেখলাম এসে হাসপাতালে, প্রায় কমপক্ষে 50 জন হবেন আমি দেখলাম এখানে শুয়ে আছেন। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। এদিকে হাদীর বিচারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ নিন্দনীয় বলে মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। সরকার এটা খুবই একটা বাজে উদাহরণ সৃষ্টি করলো বাংলাদেশে। আমি মনে করি বাংলাদেশের সরকার এটার জনগণের সরকার নাই, এটা কোনো এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত আছে। আপনাদের এখানে কি হবে আমরা জানি না। অলরেডি মানুষ রাস্তায় নামা শুরু করেছে। এই সরকারকে বলবো, লজ্জা শরম যদি থাকে আমাদের ভাইদের কাছে আসুন। ইনকিলাব মঞ্চের নেতাদের উপর হামলার প্রতিবাদে বিপ্লবী উদ্যানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে দলটি। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। দর্শক, ইনকিলাব মঞ্চের আহত নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী সাজ্জাদ জাহান। চলে যাচ্ছে সাজ্জাদের কাছে। সাজ্জাদ, আহতদের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর কারা কারা তাদের দেখতে এসেছেন? যেমনটি বলছিলেন যে হামলার ঘটনায়, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহতরা ধারাবাহিকভাবে চিকিৎসার জন্য কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। আমরা দেখতে পাই যে একের পর এক আহতকে রিক্সা বা ভ্যান যোগে করে নিয়ে আসা হয়। তবে এখানে আমরা যেটি জানতে পেরেছি যে 60 জনের মতো আহত অবস্থায় ভর্তি হয়েছেন। তো আমাদেরকে হাসপাতালের পরিচালক অবগত করেছেন যে অধিকাংশই টিএসএল এবং কি রাবার বুলেটে আহত হয়েছেন। তো এখানে বুলেটের আহত বা সিরিয়াস কোনো ইনজুরি নেই বলে তারা দাবি করছেন। তবে এখানে আহতদের মধ্যে থেকে কেউ কেউ চিকিৎসা নিয়ে ফেরত গেছেন। এর আগে আমি আপনাকে আরেকটু বলে রাখি যে প্রথম ধাপে আহত হওয়ার পর ইনকিলাব মঞ্চ আবার দ্বিতীয় দফায় শাহবাগে অবস্থান নেয়। শাহবাগে অবস্থান নিলে এখানে সেইখানে আবার একটি রণক্ষেত্র তৈরি হয়। তারা যখন যমুনা অভিমুখে যাত্রা করে, পুলিশ তাদেরকে আবার দ্বিতীয় ধাপে বাধাগ্রস্ত করলে দুপক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। সেই সংঘর্ষে দ্বিতীয় ধাপে আমরা
আমরা দেখতে পাই আরও বেশ কয়েকজন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। এর মধ্যে ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী রেদওয়ান রনিও আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন রয়েছে। তো আমরা যেটি দেখতে পেয়েছি যে আহতদেরকে ধারাবাহিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কি হাসপাতালের পরিচালক নিজেও আহতদের খোঁজ খবর নিয়েছেন। এর আগে জামায়াতে ইসলামের নেতা এবং এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিও এখানে এসেছিলেন, আহতদের সাথে কথা বলেছেন, তাদের খোঁজখবর নিয়েছেন। তো আমি যেটুকু আপনাকে জানিয়ে রাখি যে ধারাবাহিকে যে আহত হয়ে যারা ঢাকা মেডিকেল অভিমুখে আসছিল সেই যাত্রা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। 60 জনের মতো হাসপাতালের পক্ষ থেকে বলা হলেও আমরা প্রকৃত সংখ্যাটি হয়তো কিছুটা বাড়তি বা কম হতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা মেডিকেল হাসপাতালে আহতদের। সাজ্জাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা মেডিকেলের সামনে থেকে ইনকিলাব মঞ্চের আহত নেতা কর্মীদের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ জাহান। এদিকে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করার সময় আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি বলে বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে 5 ফেব্রুয়ারি বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। শুক্রবার বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ রয়েছে। আসন্ন নির্বাচন সামনে রেখে এই সংবেদনশীল রাজনৈতিক সময়ে সরকার সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানায়। 5 আগস্টের পরে যারা দেশের চাঁদাবাজি ও দখল বাণিজ্য করেছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা 19 আসন সাভারে 11 দলীয় জোট প্রার্থী নির্দেশনা পারুলের পক্ষে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। নাহিদ আরো বলেন, দিল্লির দাবিদারি যারা করে এসেছে এবং নতুন করে যারা ওই দেশটির দাবিদারি করতে চায়, তারা রাজনীতি বাংলাদেশে আর কোনোদিনও প্রতিষ্ঠিত হবে না। স্থানীয় জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। প্রতিস্থাপিত হবে। বাংলাদেশের মানুষ সেই কারণে গণঅভ্যুত্থান করে নাই, জীবন দেয় নাই, রক্ত দেয় নাই। আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা নির্বাচনে যেতে পারছি। আজকে কোনো ব্যক্তি স্বার্থ নয়, দলীয় স্বার্থ নয়। আজকে আমাদের 11 দলকে জয়যুক্ত করতে হবে এবং সরকার গঠন করতে হবে ইনশাআল্লাহ। ভোটের আর মাত্র 6 দিন বাকি। প্রচারণা আর জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকেরা। শেষ সময় ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে অনেকে অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী, কর্মী ও সমর্থকরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। রাজধানীর বারিধারায় গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন। এ সময় ডক্টর কাইয়ুম বলেন, ব্যালট বিপ্লব হবে 12 ফেব্রুয়ারি। আপনারা 17 বছর পর ভোটের অধিকারটা ফিরে পেয়েছেন। দিনভর প্রচারণায় ব্যস্ত ছিলেন ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, বিএনপির বিজয় নিশ্চিত বুঝতে পেরে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে দেশি বিদেশি শক্তি। এই এলাকার সবার সাথে আমার ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক একটি সম্পর্ক রয়েছে। অনেকে আমার মুরব্বী, অনেকে আমার ভাই। ঢাকা 4 আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী তানবীর আহমেদ রবিন। তিনি জানান, তার নির্বাচনী এলাকায় নেই কোনো খেলার মাঠ ও হাসপাতাল। আমাদের কমিউনিটি সেন্টার, আমাদের স্বাস্থ্যসেবা কেন্দ্র অথবা আমাদের সরকারি হাসপাতাল, এছাড়া আমরা পাঠাগার নির্মাণ করার আমাদের প্রাণকেন্দ্র হিসেবে আমাদের উদ্যোগ গ্রহণ করা হবে। নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা চালিয়েছেন ঢাকা 7 আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ। গ্যাসের সমস্যা যেটা আছে সেটা নিয়ে কথা বলছি, পানির সমস্যা নিয়ে কথা বলছি, যানজটের ব্যাপারে নিয়ে কথা বলছি, সন্ত্রাস নিয়ে কথা বলছি, চাঁদাবাজ নিয়ে কথা বলছি।
যা যা করার দরকার আমি তাই করবো ইনশাল্লাহ, আমি বলে দিলাম। নাটোর 2 আসনের আলাইপুরে নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আগামী দিনে দল মত নির্বিশেষে ধানের শীষ বিএনপির সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে এছাড়া সারা দেশে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা। বাগেরহাট 1 আসনে মুখোমুখি বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী, ফলে জমে উঠেছে নির্বাচনী লড়াই। ভোটাররা বলছেন দল দেখে নয়, প্রার্থীর যোগ্যতা দেখেই ভোট দেবেন তারা। খায়রুল ইসলামের আরেকটি রিপোর্ট। ফকিরহাট, মোল্লারহাট ও চিতলমারী উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট 1 আসন। এই আসনটিতে পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। এই আসন থেকে বিএনপির সাবেক নেতা, এবারের স্বতন্ত্র প্রার্থী MAH সেলিম 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী থাকলেও তিনি আসনের মূল প্রতিদ্বন্দ্বী। যদি আল্লাহ আমাকে এখানে নির্বাচিত করে, আমি চেষ্টা করব বাগেরহাটে যে কর্মসংস্থানের একটা ভালো পরিবেশ সৃষ্টি করার জন্য, এবং এর বাদেও আমার অনেক টাইপের পরিকল্পনা আছে। এবার বিএনপি মনোনয়ন দিয়েছে কপিল কৃষ্ণ মণ্ডলকে, তবে তাকে নিয়ে এলাকায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই কপিলের নামে একাধিক রাষ্ট্রদ্রোহী মামলা আছে। নমিনেশন কিনেছেন আমাদের হিন্দুদের নাম বাঙাইয়ে, এই জায়গায় একটা হিন্দু কাউ চলে না থাকে। সে সহসভাপতি ছিল এবং সে একজন আওয়ামী লীগের দোসর। পিছিয়ে নেই জামাতের প্রার্থীও। দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে মশিউর রহমান খান এলাকাবাসীর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। এই নির্বাচনের ইতিহাস বিশ্বকে জানিয়ে দেবে যে না, বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে উল্লেখযোগ্য কোনো সংঘাত ছাড়াই একটি সুন্দর, ক্রেডিবল, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটাররা চাইছেন একজন সৎ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে, যিনি কথায় নয় কাজে নিজের যোগ্যতার প্রমাণ দেবেন। কোন গরিব মানুষ দিনমজুরি, তার কাছে যে ব্যর্থতা না হয়, সঠিক বিচার যাতে পায়, সেই প্রার্থী চাই। আমরা চাই দেশের উন্নয়ন, পাশাপাশি আমার নিজস্ব এলাকার উন্নয়ন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাগেরহাট। সালামশীল ভোটার গাড়ি নিয়ে দিনাজপুর 4 আসনের চিরির বন্দর এলাকায় আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি চিরির বন্দর এলাকায়। এটি দিনাজপুর 4 আসনের অন্তর্ভুক্ত। রাত গভীর হলে এখনো কিন্তু এলাকায় একটি মতবিনিময় সভা চলছে এবং বিপুল সংখ্যক মানুষ এই মতবিনিময় সভা উপস্থিত হয়েছেন। তার মানে বোঝাই যাচ্ছে এলাকার মানুষরা কিন্তু বেশ আগ্রহী আগামী নির্বাচন নিয়ে। বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে দিনাজপুর এই 4 আসনে। বর্তমানে বিএনপি একটি মতবিনিময় সভা চলছে এবং এই এলাকার বিএনপির প্রার্থী রয়েছেন মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া এবং 11 দলীয় জোট থেকে জামাত ইসলামী প্রার্থী রয়েছেন আফতাব উদ্দিন মোল্লা। এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছে 4,20,000-এর বেশি। এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এলাকায় মাদক, চাঁদাবাজ এবং সেই পাশাপাশি এলাকায় প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটে চরম দুর্ভোগ পথে হয় এলাকার সাধারণ মানুষদের। রাস্তাঘাটের এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছে এই সকল উন্নয়ন যে করবে এবং এলাকা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ যে দূর করতে পারবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকার মানুষ তাকে কিন্তু ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সালাম স্টিল ভোটার গাড়ি, এই ছিল আমার কাছে দিনাজপুর 4 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একদিনে 14টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং দেশীয় অস্ত্র জব্দ করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে 5 অস্ত্রধারীকে। নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতে এসব অস্ত্রের মজুদ করা হয়েছিল বলে জানায় সেনাবাহিনী। জিএম তসলিমের রিপোর্ট। জাতীয় নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে অপরাধীদের তৎপরতা। অপরাধীদের অপতৎপরতা রোধ এবং নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তর বাড্ডা পোস্ট অফিস পাড়ায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। দেশি বিদেশি মিলিয়ে এখানে অস্ত্র উদ্ধারের পরিমাণ 11টি। এছাড়াও উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গুলি, ছুরি, ল্যাপটপ ও ওয়াকিটকি সেট। নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতেই এসব অস্ত্র ও গোলাবারুদ মজুত করা হয়েছিল বলে জানায় সেনাবাহিনী। এখানে গ্রেফতার করা হয় মেহেদী হাসান বিপু নামের একজনকে। অভিযানে 7টি পিস্তল, 3টি রিভলভার, একটি 0.22 মিলিমিটার বোর রাইফেল, 2টি রাইফেল ম্যাগাজিন, 8টি পিস্তল ম্যাগাজিন, 394 রাউন্ড পিস্তল অ্যামুনিশন, 30 রাউন্ড কার্তুজ, 4টি পিস্তল গ্রিপ সাইড কভার, 3টি চাইনিজ কুড়াল,
একটি বিদেশি ছুরি, একটি দূরবীন, 2টি ওয়াকিটকি সেট, একটি ওয়াকিটকি ব্যাটারি এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এদিকে বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মামুন সহ তার 3 সহযোগীকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল ও একটি রিভলভার সহ 5 লাখেরও বেশি নগদ টাকা এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পিচ্চি মাসুমের নামে হত্যা মামলা সহ বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে। এই অভিযানটি বেশ রোমহর্ষক ছিল। ইতিপূর্বে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে, কিন্তু সে বিভিন্ন সময়ে পালিয়ে গিয়েছে। সে নিয়মিত তার আস্তানা পরিবর্তন করত এবং তার লোকেশন তার খুব কাছের ব্যক্তিবর্গ ছাড়া কেউ জানতে পারত না। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। 8 ফেব্রুয়ারি ঢাকা নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে 8 ও 9 ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, মহানগরের বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচারণায় বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। পরে জাকসু নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু সহ কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত ছাত্র নেতারা ছাত্রদলে যোগ দেন। রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা ও অবদানের অনুপ্রাণিত হয়ে তরুণ সব নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে। জুলাই 24 শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীতে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। কারণবাজার এলাকায় এই র্যালিতে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পরে ঢাকা ট্রেড সেন্টারে জুলাই 24 শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ভোটারদের গণভোটে হ্যাঁতে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় জুলাই 24 শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন উপস্থিত ছিলেন। আবারও সালাম সিল ভোটের গাড়ির খবর। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন পটুয়াখালী 4 আসনের প্রার্থীরা। কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙন রোধ করে আধুনিক পর্যটন ব্যবস্থা গড়ে তোলা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের দাবি এলাকাবাসীর। সালাম সিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 2 আসনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী শেখ বাশার। স্টিলের ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি ঢাকা 2 কেরানীগঞ্জের সাভার আসনে। এই আসনে ভোটের সংখ্যা 4 লাখ। যারা দিনমজুর রিক্সা চালায় তারা কোন ধরনের প্রার্থীকে ভোট দিবেন সেটা একটু জানবো। আপনি কোন ধরনের প্রার্থীকে আপনারা ভোট দিবেন? আমরা ভাই যারা গরিব মানুষের পাশে দাঁড়াবে এবং চাঁদাবাজি কিছু থাকবে না, এদের পাশে আমরা ভোটটা দেব। অনেকেই ধারণা করছেন এই 2 আসনে একাধিক প্রার্থী থাকলেও মূলত নির্বাচন হবে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার সাথে। শেষ হাসি কে আসবেন সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী নির্বাচনের শেষ দিন পর্যন্ত। এই ছিল সালাম স্টিলের ভোটের গাড়ি নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। শেখ বাশার, ATN বাংলা। এবারে পড়লে ব্যাংক বাণিজ্য সংবাদ। রোজার আগে তার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। কেজি প্রতি 80 থেকে 100 টাকা দাম বেড়েছে ইফতারের অন্যতম উপকরণ খেজুরের। এদিকে সবজির দাম স্বাভাবিক থাকলেও দাম বেড়েছে লেবু ও শসার। লেবুর হালে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, বেড়েছে মুরগির দামও। তরিক ইসলামের রিপোর্ট। রোজার বাকি এখনো প্রায় 2 সপ্তাহ। এরই মধ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। রোজার আগে সাপ্তাহিক শুক্রবার কিছুটা কম দামে বাজার করতে ক্রেতাদের ভিড় কাউরান বাজারে। এরই মধ্যে কেজি প্রতি 70 থেকে 100 টাকা বেড়েছে সব ধরনের খেজুরের দাম, যা নিয়ে ক্ষোভ ক্রেতাদের।
আর বিক্রেতারা বলছেন পাইকারি পর্যায়ে বেড়েছে খেজুরের দাম, তবে স্বাভাবিক রয়েছে সব ধরনের ছোলা ও ডালের দাম। খেজুরের দাম যা স্বাভাবিকভাবে যা দেখতেছি গত বছরের চাইতে এই বছরের দাম বেশি। যেটা গত বছর যে খেজুর কিনছে আপনার হচ্ছে 400 টাকা করে, এখন বর্তমানে সেটা 600 টাকা কেজি। মরিয়ম কিনলাম 800 টাকা করে কেজি। এই আমার কাছে দামটা বেশি মনে হচ্ছে এখন। গত সপ্তাহে শুক্রবারে 650 টাকা ছিল, এখন ন্যূনতম হইলে আপনারা 700 টাকা, 750, 800 টাকা। এদিকে সবজির বাজারও চড়া, 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে সিম, বেগুন, টমেটো ও শসা। লেবুর হালি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা দরে। এই সময় সবজির দাম, সিমের দাম কম হওয়ার কথা, বেগুনের দাম কম, টমেটোর দাম কম হওয়ার কথা, কিন্তু প্রচুর দাম। হ্যাঁ, বেশি তো অবশ্যই 50 টাকা বা 40 টাকা হলে ভালো হয়। ওনারা বলতেছে যে এখন ফলন কম। এটা আপনার বাগানে মাল শর্ট, যে জায়গায় বেশি ধরতে জায়গায় কম। সোনালী মুরগির দাম কেজি প্রতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 310 টাকা। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। জুমা নামাজের সময় রাজধানীর তারলাই এলাকায় অবস্থিত মসজিদকে লক্ষ্য করে হামলা হয়। হামলাকারী একজন বিদেশি নাগরিক। নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপির ফিতনা আল খাওয়ারিজের সঙ্গে হামলাকারীর যোগাযোগ ছিল। পুলিশ জানিয়েছে নিরাপত্তা কর্মীরা তাকে থামানোর চেষ্টা করলে মসজিদের গেটেই তিনি বিস্ফোরণ ঘটান। এই হামলাটি এমন এক সময় ঘটল যার একদিন আগে পাকিস্তানের আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায় অপারেশন রদ্দুল ফিতনা 1-এ অন্তত 216 জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই পর্ব শুরুতেই খেলার খবর। আগামীকাল সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগের দিন বাংলাদেশ দল বাধ্য হয়ে অনুশীলন বাতিল করেছে। নেপালের পোখারায় চলছে সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল টুর্নামেন্ট। এই ভেন্যুর মাঠ অত্যন্ত নিম্নমানের। এ বিষয়ে বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার প্রথম ম্যাচের পরই অভিযোগ তুলেছিলেন। তারপরও মাঠ পরিবর্তন না হওয়ায় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। রাউন্ড রবিন লিগে 2-0 গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। তিন দিন ব্যাপী 24তম স্কয়ার গলফ টুর্নামেন্ট 2026 রাজধানীর কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি ও বিদেশি সদস্য সহ দেশের সব গলফ ক্লাবের 755 জন গলফার বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন। সমাপনী দিনে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা ছাড়াও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এবং টুর্নামেন্টের স্পন্সর স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নির্বাহী পরিচালক মিজানুর রহমান এবং কুর্মিটোলা গলফ ক্লাব ও স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক রাষ্ট্র ও ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন সহ 5 অধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা বিএনপির। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে তারেক রহমান। যারা কর্মীদের দুর্নীতি ঠেকাতে পারে না তারা রাষ্ট্র সামলাবে কিভাবে, প্রশ্ন শফিকুর রহমানের। বিজয়ী হয়ে 54 বছরের ফ্যাসিবাদ আর দুঃশাসন থেকে জনগণকে মুক্তি দেবে জামাত। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরতদের সাথে দফায় দফায় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অর্ধশত। সবাইকে দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান সরকারের। 5 আগস্টের পরে যারা চাঁদাবাজি দখল বাণিজ্য করেছে নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ। সাভারের জনসভায় নাহিদ ইসলাম। এবং ভোটের আর মাত্র 6 দিন বাকি, শেষ মুহূর্তে প্রার্থীর সমর্থকদের দৌড়ঝাঁপ, প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।